সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। স্টুডিওতে আজ আমাদের সাথে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট আমিরুল ইসলাম কাগজি। আমিরুল ইসলাম কাগজি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ সাইদ খান। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনের কোনো না কোনো গুরুত্বপূর্ণ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, এগুলো নিয়ে আলোচনা শুনবো আলোচকের মুখ থেকে। আজকে আমাদের হাতে যে উল্লেখযোগ্য যে কয়েকটি খবর রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের 5 আগস্ট পরবর্তী ভারত যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কার্ড বানিয়ে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল এবং আগরতলায় বাংলাদেশের উপর দূতাবাসে যে হামলা করেছে, এই সকল কিছুর প্রতিবাদ জানিয়ে বিএনপির 3টি সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে। সকালে রাজধানী ঢাকা থেকে এই লং মার্চটি ব্রাহ্মণবাড়িয়া অভিমুখে যাত্রা শুরু করেছে এবং আমরা দেখেছি যে এই লং মার্চে বিপুল সংখ্যক সাধারণ জনগণের উপস্থিতি রয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে ভারতের এই যে ট্রাম্প কার্ড বিরোধী যে সংখ্যালঘু ট্রাম্প কার্ড ব্যবহার করে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যে রাজনীতিতে পুনর্বাসনের অপতৎপরতা বা অপকৌশল নিয়ে এগুচ্ছে, এসবের প্রতিবাদ জানাচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু এর সাথে আছে। কাগজি ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বিষয়টি। আপনি আসলে এই বিষয়টিকে, এই লং মার্চকে কতটা তাৎপর্যপূর্ণ মনে করবেন বা কতটা যৌক্তিক মনে করবেন এই সময়ে এসে? ধন্যবাদ সাইদ খান, ধন্যবাদ আমাদের চ্যানেল জেড এর দর্শকদের। আজকের এই যে লং মার্চ, বিএনপির যে 3টা সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল তারা যে আয়োজন করেছে, এটা অত্যন্ত ইতিবাচক। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখার জন্য এই ধরনের একটা প্রোগ্রাম অত্যন্ত জরুরি ছিল। আমার মনে হয়েছিল যে এই শুধুমাত্র বিএনপির এই 3টা সংগঠন কেন, এর সঙ্গে বাংলাদেশের যত সংগঠন ছিল তারা কিন্তু এটাতে যুক্ত হতে পারত। কেননা এটা তো আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন। শুধুমাত্র যে বিএনপি এই স্বাধীনতা রক্ষা করবে তা না, বাংলাদেশের আপামর জনগোষ্ঠী যারা এখানে বসবাস করে, দেশপ্রেমিক, তারা অবশ্যই এই মানে আগরতলার অভিমুখে যে লং মার্চ হচ্ছে তাতে যুক্ত হতে পারত। যাই হোক, যেভাবেই হোক না কেন, এটা খুব তাড়াহুড়ো করে হলেও একটা লং মার্চের যে আয়োজন করা হয়েছে এটাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর এটা যে জরুরি তার মূল কারণ হচ্ছে শুধুমাত্র বাংলাদেশেই যে এখন 2টা পর্ব আমরা যদি হিসাব করি, একটা 5ই আগস্টের পরবর্তী এবং 5ই আগস্টের পূর্ববর্তী, এই 2টা সময়ের মধ্যে কিন্তু যথেষ্ট ব্যবধান। পূর্ববর্তী সময়ের যে সমস্ত যে রাজনৈতিক দলটা ক্ষমতায় ছিল, সেই রাজনৈতিক দলটার মধ্যে ছিল একেবারেই নতজানু পররাষ্ট্রনীতি, বিশেষ করে ভারতের সঙ্গে, যে ভারতকে একতরফাভাবেই শুধু দিয়েই যাবে, কিন্তু প্রতিদানে কিছু না পাইলেও কোনো সমস্যা নেই। আর এর পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে তার ঠিক রিভার্স, উল্টাটাই আসছে, যে এখন এই সরকার, অন্তর্বর্তী যে সরকার আসছে, সেই সরকার কিন্তু অন্তত আর কিছু না হোক, ভারত যে একতরফাভাবে যে সমস্ত কর্মসূচিগুলো নিত এবং যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করত তার বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু মানে কথা বলার সাহস পাচ্ছে এবং ভারতের সঙ্গে যে সমমর্যাদার ভিত্তিতে এখন কিন্তু কথা বলা শুরু হয়েছে। ভারত যেমন একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশও কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র। 2টি স্বাধীন রাষ্ট্রের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক যে পর্যায়ে হওয়া উচিত, প্রতিবেশী যে সম্পর্ক, সেই সম্পর্কটা যে হওয়া দরকার, সেটা কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার কিন্তু দেখিয়ে দিচ্ছেন যে আমরা কিন্তু তোমাদের কোনো দাসানুদাস নই, এমনকি তোমার উঠানে বসে যে আমরা কোনো কাজ করছি তাও না। যেমন বিগত সরকার যখন ছিল, ভারত তো তাদেরকে একেবারে মানে মনে হইতো যে উঠান বা হেসেল হিসাবে ব্যবহার করতো, যে যখন যা খুশি, এই যে আমাদের মধ্যে থেকে করিডোর নিয়ে গেল, ট্রানজিট নিয়ে গেল, এইটা বিনা অর্থ ব্যয় তারা পেয়ে গেল এবং কোনো অবস্থাতে যে বাংলাদেশ সরকার যে একটু বাধা দিবে তাও কিন্তু দেয়নি। তাহলে এই সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কারণে ব্যাপার হয়েছে কি, ভারত বাংলাদেশের উপরে এক ধরনের চড়াও হয়ে যাওয়া, আর এইটা কর্তৃত্ব এবং আধিপত্য সবকিছু প্রতিষ্ঠিত করার একটা প্রক্রিয়ার মধ্যে ছিল। আজকে সেই জায়গায় একটু ভাটা পড়েছে বা ছেদ পড়েছে। এখন দেখছে যে এই সরকারের কাছ থেকে তো করিডোর ব্যবহার করা যাচ্ছে না, ট্রানজিট ব্যবহার করা যাচ্ছে না,
তারপরে আগে না যেভাবে সব এই সকল সুবিধাই নিতে পারবে ভারত, বা বাণিজ্যিক যে সম্পর্ক রয়েছে সেটা সেটা তো সব বাণিজ্যিক ধরনের সম্পর্কই থাকবে, কিন্তু সেটি ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে। হ্যাঁ, এবং সমমর্যাদার ভিত্তিতে। সমমর্যাদার কথাটা হচ্ছে সমমর্যাদার ভিত্তিতেই করতে হবে। আজকে চট্টগ্রাম বন্দরের যে অংশটা তারা ব্যবহার করে, মানে পূর্বে ব্যবহার করত, সেখানে কিন্তু বাংলাদেশের কোনো কর্তৃত্ব বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কোনো অবস্থাতেই তাদের ওখানে নজরদারি করতে পারতো না। তারা কি নিয়ে যাচ্ছে ও পাশ দিয়ে আগরতলা বা কি বলে ত্রিপুরায় নিয়ে যাচ্ছে, সেই ব্যাপারে কোনো রকম তল্লাশি করবার এখতিয়ারও ছিল না। তো এখন তো ওইগুলো ওই জায়গাগুলোতে এমনকি এখানে শুল্কও কিন্তু একেবারে এই যে বলা হয়েছে না 1 কিলোমিটার রাস্তা যাবে 1 টাকা 80 পয়সা। এটা একটা রাস্তা ব্যবহার করবে, 1 কিলোমিটার রাস্তা যাবে 1 টাকা 80 পয়সা দিয়ে তারা শুল্ক দিত। 40 চাকার গাড়ি। তো এইটা আমাদের রাস্তা যে তারা নষ্ট করত, এইটা মেরামত করারই তো টাকা ওঠে না। তো এইরকম সুযোগ সুবিধাগুলো পেয়ে গেছিল, পাওয়ার পরে তারা মানে ওই চিন্তা থেকেই কিন্তু এতদিন এই যে গত 4 মাস, এই 4 মাস আপনি একটা জিনিস খেয়াল করেন, কোনো দিন এই যে 4 মাস এই সরকার যে আছে বাংলাদেশকে বিশেষ করে আপনি যদি ধরেন যে বাংলাদেশের জনগণকে সরকারকে কোনো অবস্থাতেই তারা স্বস্তিতে থাকতে দেয়নি, এক মুহূর্ত শান্তিতেও থাকতে দেয়নি কখনো। ওই যে শুরু থেকেই 5ই আগস্টের পরেই প্রথম চান্সে তারা সংখ্যালঘু কার্ড ব্যবহার করে দিল, যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের মন্দিরে আগুন দেওয়া হচ্ছে। ফলে ওই সময় কিন্তু এইটা যাতে করতে না পারে, মাদ্রাসার ছাত্ররা আপনারা দেখছেন, মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত এই সমস্ত মন্দির পাহারা দিয়েছে। তারপরে এবং আমরা তো দেখলাম যে শারদীয় দুর্গোৎসব এবং কালীপূজার মতো দুটি বড় পূজা বেশ নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনাগুলো তো অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে। মানে 32,000 বলা হয়ে থাকে যে পূজা মণ্ডপে এবার পূজা হয়েছে। 3 থেকে 4টা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং সবগুলো ঘটনায় যারা জড়িত ছিল তাদেরকেও পর্যন্ত ধরা হয়েছে। এবং আমির ইসলাম কাগজি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই যে বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু নিপীড়ন নির্যাতন হচ্ছে, এটি যারা বাংলাদেশের অভ্যন্তরে থেকেও কিন্তু কেউ কেউ বলবার চেষ্টা করছে, তারা কোনো না কোনোভাবে কিন্তু পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দলভুক্ত বা দলের অনুগত হিসেবেই ছিল, এবং দীর্ঘদিন ধরে তারা কিন্তু হিন্দু বা সংখ্যালঘু হিসেবে হাসিনার কাছ থেকে সুবিধা নেয়নি। তারা শেখ হাসিনার কাছ থেকে কিন্তু রাজনৈতিক ট্যাগ, যেটি আওয়ামী লীগের ট্যাগ বা পদ পদবি ব্যবহার করে সুবিধা নিয়েছে। ঠিক 5 আগস্ট পরবর্তী সময় তারা সেই আওয়ামী লীগের ট্যাগটি পরিহার করে সংখ্যালঘু ট্যাগ ব্যবহার করে সেটিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবার জন্য এবং অবৈধভাবে, সম্পূর্ণ অন্যায্যভাবে ভারত সেটিকে সমর্থন দিয়ে যাচ্ছে। এবং এর ধারাবাহিকতায় গতকালকে মঙ্গলবার আমরা দেখেছি যে দিল্লির ঢাকার যে দিল্লিস্থ দূতাবাস, এই দূতাবাস অভিমুখে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ নামের একটি সংগঠন পদযাত্রা করেছে এবং তারা স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেছে। এবং তারা কিন্তু আমরা দেখেছি যে আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান রয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রফেসর ইউনুসের কুশপুত্তলিকাও তারা দাহ করেছে। এটি এক ধরনের পায়ে পড়ে ঝগড়া বাজানোর অপচেষ্টা কিনা? হ্যাঁ, অবশ্যই। দেখেন আপনি, শুধু যে এই দিল্লিতে না, কয়েকদিন আগেও কলকাতাতে আমাদের যে ডেপুটি হাই কমিশন অফিসে তারা ঘেরাও করে রেখেছিল, তারপরে তারা সেখানেও পতাকা পুড়িয়েছে। তারপরে আমাদের আগরতলায় যে সহকারী হাই কমিশন অফিস যেটা আছে, সেখানে তারা কিভাবে, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে মানে টপকিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে এই যে হিন্দু সংঘর্ষ, নামটা দেখেন, হিন্দু সংঘর্ষ সমিতি, তারা এখানে মানে হামলা করেছে। নামটাই সংঘর্ষ, নামটাই হচ্ছে সংঘর্ষ। এই সংগঠন যে সেখানে হামলা করলো এবং আমাদের ওখানে কর্মকর্তা যারা ছিল তাদের উপরে এক ধরনের অনিরাপত্তার মধ্যে তারা, অনিরাপত্তা মানে এই সেটা তো আমাদের একটা একেবারে দূতাবাস বলতে কি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সার্বভৌম একটা অংশ, কিন্তু সেইটার নিরাপত্তা দেওয়ার পুরা দায়িত্ব হচ্ছে সেই ওই দেশে যারা থাকবে, ওই সরকার থাকবে তারাই দিবে, কিন্তু সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। উপরন্তু এই ব্যর্থ হওয়ার পরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে বাংলাদেশেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো, এবং সেখানে তাদের তো দরকার এখন ভারতেই শান্তিরক্ষী বাহিনী। বিজেপি দলের যে পশ্চিমবঙ্গের নেতা, শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী,
শুভেন্দু তিনি অধিকারী তো আসলে অত্যন্ত মানে গর্হিত কথাবার্তা বলেছে, হ্যাঁ। উদ্ধত্তপূর্ণ কথাবার্তা। তারা নাকি এবং মানে লং 16 মার্চ করে ডিসেম্বর নাকি তারা বাংলাদেশে ঢুকবে, সেখানে স্বাধীনতা দিবস হুম, পালন তারা উদযাপন স্বাধীনতা করবে। দিবস উদযাপন করবে এবং বলছে বাংলায় তারা স্বাধীনতা দিবস উদযাপন করবে, দেখিয়ে দেবে। তারা দেখিয়ে দেখ, তারা তো ওখানে সাউথ ব্লক তো সবসময় এই কাজটিই করেছে, যে বিগত তাহলে কি সরকার 16 আমলে ডিসেম্বর বাংলাদেশের যে স্বাধীনতা আমরা উদযাপন করি, ভারত বা আওয়ামী লীগ এতদিন সেটি ইন্ডিয়ার মনে করতো কিনা, হ্যাঁ, ইন্ডিয়ান স্বাধীনতা দিবস ইন্ডিয়ান আপনি একটা জিনিস বিজয় খেয়াল করেন, দিবস। বিজয় দিবসে তারা কি করেছিল? 16 ডিসেম্বর তারা কোনো অবস্থাতে আমাদের যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে কিন্তু তারা এখানে আসতে দেয়নি, এবং ওই একই জেনারেল ওসমানীকে বাংলাদেশে যাতে আসতে না পারে তাদেরকে একটা হেলিকপ্টারে করে অন্যদিকে পাঠিয়ে দিয়েছে, আগরতলার দিকে। এবং তার হেলিকপ্টারে কিন্তু গুলি করা হয়েছে, গুলি করে তাকে সেই হেলিকপ্টার নামানো হয়েছে। ওই হেলিকপ্টারে জাফরুল্লাহ চৌধুরী ছিলেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তার একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে তারা যাতে এই আত্মসমর্পণ যেখানে হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, এইখানে যাতে যোগ দিতে না পারে, সেই জন্যই তাদেরকে অন্যদিকে পাঠানো হলো। আর আমাদের কাকে নিয়ে আসা হলো? ডেপুটি যিনি প্রধান ছিলেন AK খন্দকার, তাকে নিয়ে আসছে। কিন্তু তার ছবিটাও পর্যন্ত দেখতে খুব কষ্ট হয়, যে একদিকে তাকে এমনভাবে সরিয়ে দেওয়া হয়েছে, পুরা অনুষ্ঠানটা মনে হয়েছে যে ভারতের অরোরার কাছে এখানে নিয়াজি দুইজন বসে আত্মসমর্পণ দলিলে তারা স্বাক্ষর করে যাচ্ছে। নিয়াজি তার পিস্তল রেখে দিল, বেল্ট রেখে দিল, অরোরা সেগুলো গ্রহণ করলো। তো এটা এই বাংলাদেশের যে প্রবাসী সরকার ছিল তাদেরও তো দুই একজন প্রতিনিধি থাকতে পারতো, সেই জায়গায়ও রাখে নাই। ভারত এটা কৌশল করে এমনভাবে করেছে যে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ, বাংলাদেশের যে এই যে লাখ লাখ মুক্তিযোদ্ধা যুদ্ধ করলো, বাংলাদেশের যে 11টি সেক্টরে 11 জন সেক্টর কমান্ডার আমাদের সেনাবাহিনীর সদস্যরা যে যুদ্ধ করলো, সেই যুদ্ধটাকে ম্লান করে দেওয়ার জন্য মূলত একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা এটা সবসময় বলে থাকে, যে বাংলাদেশকে এই কারণেই বলে থাকে যে বাংলাদেশকে আমরা স্বাধীন করে দিয়েছি। এবং সেখানে তারা বলেই থাকে, তাদের যে সমস্ত ওই যে প্রাক্তন সেনা কর্মকর্তা আছে তারা দম্ভভরে বলে থাকে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাদের নাকি 38,000 সৈন্য শহীদ হয়েছে বা তাদের নাগরিক শহীদ হয়েছে। এই যুদ্ধের সময় তো তাদের যুদ্ধ যেভাবে হোক না কেন, আমাদের বাংলাদেশের জনগণ এখানে 7.5 কোটি মানুষ, এর মধ্যে 1 কোটি মানুষ চলে গেছে হচ্ছে দিল্লি শরণার্থী হয়ে কলকাতায়, আর বাকি যে 6.5 কোটি মানুষ এখানে থেকেই তো যুদ্ধ করেছে, প্রত্যেকটা লোকই যুদ্ধ করেছে। হাতে গোনা আমরা যা রাজাকার দেখতে পাই, একেবারেই হাতে গোনা কয়েকজন রাজাকার বিভিন্ন জায়গায় শান্তি কমিটি ছিল এইভাবে। তো এই জায়গায় যেখানে সারা দেশের মানুষ যুদ্ধ করলো, সেই যুদ্ধটাকে ম্লান করে দেওয়ার জন্য এক ধরনের নাটকীয় একটা অবস্থা তৈরি করা হলো। সোহরাওয়ার্দী উদ্যানে একদিকে থাকলো ভারতীয় বাহিনী, আরেকদিকে থাকলো পাকিস্তানি সেনাবাহিনী। তাই এইটাকে তারা বড় করে দেখানোর জন্য এই যে প্রতিনিয়ত আমরা এই তাদের কাছ থেকে এই ধরনের গ্লানিমূলক কিছু কথা শুনতে হয়, চূড়ান্তভাবে শুভেন্দু কিন্তু ভারতের মনোভাবের প্রকাশ ঘটাই দিয়ে দিল। জি, আমি ইসলাম কাগজে আরেকটি বিষয়, আমরা গতকালকে তার মানে সোমবারে আমরা দেখেছি যে বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে বাংলাদেশের জেলেরা মাছ ধরতে ছিল এবং সেখান থেকে ভারতীয় কোস্টগার্ড 78 জন জেলেকে ধরে নিয়ে গেছে। এবং আজকে বুধবার কিন্তু এই ভারতীয় কোস্টগার্ড এই ছবিটি প্রকাশ করেছে। ঠিক তার আগের দিন সোমবার ভারতীয় যে পররাষ্ট্র সচিব তিনি ঢাকায় এসেছিলেন, সেগুনবাগিচায় বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের সাথে বৈঠক হয়েছে এবং বৈঠকে কিন্তু বর্তমানে যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের সাথে কাজ করবার যে অভিব্যক্তি প্রকাশ করেছেন। এবং ঠিক তার পরের দিন 78 জন বাংলাদেশি জেলেকে সমুদ্র সীমা থেকে ধরে নিয়ে যাওয়া, এটি আসলে কোন ধরনের বার্তা বহন করে বা কোন ধরনের বার্তা ভারত দিল এর মাধ্যমে? আপনি জানেন কিনা, আপনি ভালোভাবেই জানেন, সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু ইলিশ ধরার একটা নিষেধাজ্ঞা থাকে। আমাদের ইলিশ ধরার জন্য নিষেধাজ্ঞা থাকে জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত। আচ্ছা, ওদের কি করা হয়, জুন মাসের 2 তারিখেই ওপেন করে দেওয়া হয় ইলিশ ধরা শুরু করে। ওরা সমস্ত ইলিশ ধরার ট্রলারগুলো চলে আসে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকেই কিন্তু ইলিশ ধরে তারা চলে যায়। এই যে মানে তারা আমাদের এখান থেকে ধরে নিয়ে যায়, আমাদের কোনো কোস্ট গার্ড বা কেউ তাদেরকে টাচ পর্যন্ত করতে পারে না। এই বিগত দিনগুলোতে এইরকম ভাবে হয়ে আসছে। আর এইবার
আমাদের এখানে যারা এই জেলেগুলো ধরে নিয়ে গেছে এদের কোস্টগার্ড এদের মানে যে ট্রলারগুলো সব কিন্তু বাংলাদেশের জলসীমায় ছিল। মধ্যেই ছিল। আচ্ছা, এইখানে থাকার পরও ভারতীয় ওই কোস্টগার্ড এসে তাদেরকে ধরে নিয়ে গেছে এবং মানে কত হিউমিলিয়েটিং যে তাদের হাত মাথার উপরে তুলে রেখে পিছনে রেখে তারপরে হাঁটু গেড়ে তাদেরকে বসানো হয়েছে এবং সেই ছবি তারা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে এবং ভারতীয় গণমাধ্যমে এটা প্রচার করছে। আচ্ছা, এরা তো চোর ডাকাত কিছু না, এরা বাংলাদেশের বৈধভাবে যারা সাগরে মাছ ধরার লাইসেন্স আছে তারাই কিন্তু ওখানে যাচ্ছে এবং আমাদের যে 200 কিলোমিটার 200 নটিক্যাল মাইলের মধ্যে যে আমাদের ব্লু ইকোনমি যেটাকে নির্ভর করে সেই জায়গার মধ্যেই তারা আছে এবং তারা সেইখান থেকে মাছগুলো আহরণ করে নিয়ে আসছে। এদের মাছ আহরণ করার জন্য কিন্তু অন্য জায়গায় যেতে হয় না। বাংলাদেশের জলসীমানায় যে পরিমাণ মাছ মৎস্য সম্পদ আছে পর্যাপ্ত রয়েছে। তো এই কাজটা করেছে তারা কিন্তু একেবারে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্যে ভারতীয় বাহিনী তারা এই কাজটা করেছে এবং ভারতের যে পররাষ্ট্র সচিব যে কথাগুলো বলেছে একরকম, কাজ করেছে কিন্তু তার উল্টাটা। এটা হচ্ছে বাংলাদেশের সাথে তো ভারত কর্তৃপক্ষেরও এখন মনে রাখা উচিত যে আসলে মাছ যত বড়ই হোক বর্ষিত ছোটই হয়, বাংলাদেশকে অত ক্ষুদ্র রাষ্ট্র ভাববার কোনো প্রশ্নই ওঠে না। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ এবং এখানে 18 কোটি মানুষ। এটা হিসাব করতে হবে যে বাংলাদেশের দিকে কিন্তু ভারত সবসময় তাকিয়েই রয়েছে যে বাংলাদেশ থেকেই তারা যে অবৈধভাবে আমাদের এখান থেকে রেমিটেন্স নিয়ে যায় সেটাও তাদের মাথার মধ্যে রাখতে হবে। একদিকে রেমিটেন্স হিসাবে মানে তাদের অবৈধ নাগরিক এখানে কাজ করে, সেই নাগরিকরা নিয়ে যাচ্ছে অবৈধ পন্থায় টাকা পয়সাগুলো নিয়ে যাচ্ছে। তারপরে তারা রপ্তানি করে আমাদের এখানে, আমরা কিন্তু বেশি রপ্তানি করি না। আমরা রপ্তানি টাকা থাকলে পরে বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে টাকা, এরকম ভলিউমটা অনেক বড়। দরকার হলে আমরা ভারতের দিক থেকে পেঁয়াজ রসুন আমাদের আনতে হবে, নট নেসেসারি। আমরা এখন অন্যদিকে অনেক রাষ্ট্র আছে, এখন এই যে ব্রাজিল থেকে আসে 4 জাহাজ পেঁয়াজ চলে আসছে। বাংলাদেশের জন্য তো এটা কোনো রকম হার্মফুল কোনো কিছু না। ভারতের দিকে তাকায় থাকতে হবে এমন কিছু না। ভারতের চারিপাশে যতগুলো রাষ্ট্র আছে একটাও কি ভারতের দিকে তাকিয়ে আছে? কেউ নেই। এখন সব তাকিয়ে আছে হলো চীনের দিকে, তারপরে আছে উন্নত দেশগুলোর দিকে। এখন সবাই উন্নত দেশের দিকে চলে যাচ্ছে। আফগানিস্তানও তো অর্থনৈতিকভাবে একেবারে বুমিং, এখন অর্থনীতি তারা এখন ঘুরে দাঁড়াচ্ছে। তাদের ওখানে সম্ভবত রুপি আফগান কারেন্সি এখন ডলারের বিপরীতে যথেষ্ট শক্তিশালী এখন তাদের অবস্থা। এবং তারা অনেকেই ভেবেছিল যে আমেরিকা ওখান থেকে চলে গেলে পরে বা এরও আগে যখন রাশিয়া ছিল, রাশিয়া যখন দখল করে রেখেছিল, তারা যদি চলে যায় তাহলে মনে হয় আফগানিস্তান চলতে পারবে না। কিন্তু আফগানিস্তানের জনগণ দেখাই দিছে যে তারা তাদের নিজেদের পায়ে দাঁড়াতে পারে। এবং ওইখানে আমেরিকার সঙ্গে কিন্তু এই বিগত 20 বছরে আমেরিকার সঙ্গে ইন্ডিয়াও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আফগানিস্তানকে শোষণ করেছে এবং সেই তাদের অর্থনীতিকে চাপিয়ে রেখেছে। এখন তারা সব জায়গায় উঠে যাচ্ছে। ভারত দেখবেন আস্তে আস্তে ভারত কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। তার আশেপাশে যত প্রতিবেশী আছে, প্রতিবেশী কারোর সঙ্গে এখন কিন্তু ভালো সম্পর্ক নেই। এখনো তারা অন্তত বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য এই যে অন্তর্বর্তী সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছে। এটা কতদিন রাখতে পারবে আমি জানি না, কেননা এইভাবে অন্তর্বর্তীকালীন সরকারও তো তাদের বেশ শক্ত মানসিকতার পরিচয় দিচ্ছে অবশ্যই। এবং তারা যদি এইভাবে বাংলাদেশের বিরুদ্ধে তারা উঠে পড়ে লাগে তাহলে এক সময় দেখা যাবে যে বাংলাদেশকে যদি তারা সারাক্ষণ মানে বিব্রত রাখে, তারপরে তটস্থ রাখে, তাহলে বাংলাদেশও তো অন্য মানে বিকল্প খোঁজার চেষ্টা করবে। তারাও তখন দেখবে যে ঠিক আছে, তোমার ত্রিপুরা, আগরতলা, মণিপুর, মিজোরাম এই সমস্ত জায়গায় যাওয়ার পথটা কোথায়? বাংলাদেশের উপর দিয়ে যেতে হবে। বাংলাদেশ যদি যেতে না দেয় তখন তারা কোথায় যাবে? ওই সমস্ত জায়গার অর্থনীতি কিন্তু ম্যাক্সিমাম নির্ভরশীল কিন্তু হ্যাঁ, বাংলাদেশের এই যে করিডোরটা যদি ব্যবহার করতে না পারে তাহলে একদিন তারা ধসে পড়বে। এবং সেখানেও তো মানে অসন্তোষ কিন্তু প্রতিনিয়ত দানা বেঁধে উঠছে। কয়েকদিন আগে আপনি দেখছেন কিনা ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরে গিয়েছিল, কিন্তু মণিপুরেতে ধাওয়া খেয়ে সে কিন্তু মুখে আর কোনো কথা বলে না, সরাসরি দিল্লি চলে গেছে। তো মণিপুরের অবস্থা কিন্তু এইরকম আছে, মিজোরামের অবস্থা একই রকম। তো তার এই যে 7 সিস্টার যে খুব শান্তিতে থাকবে তা না। বাংলাদেশকে যদি এরকম মানে খুব অশান্তিতে রাখতে চায় তার এই 7 সিস্টারও কিন্তু অশান্তিতে পড়বে। জি, ধন্যবাদ আমিরুল ইসলাম কাগজি। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি বাংলাদেশ যত ছোট রাষ্ট্রই ইন্ডিয়া ভাবুক না কেন, আসলে বাংলাদেশ সাহসিকতার দিক থেকে 71-এ যেমন বুক চেতিয়ে দিয়েছে এবং 24-এও কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে নিজের বুকের
তাজা রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে বাংলাদেশ, এবং প্রতিবেশী রাষ্ট্রের যে আচরণ, সে আচরণ যদি ভারত এখনো সংশোধন না করে এবং প্রতিবেশীর সাথে সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে প্রতিষ্ঠা করবার মানসিকতা তৈরি না করে, সেক্ষেত্রে বাংলাদেশও বেঁকে বসতে পারে। বেঁকে বসলে প্রতিবেশী হিসেবে আপনি যত বড়ই হন না কেন, সেটি আপনার অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি হবে। সে বিষয়টি ভারত সরকার অবশ্যই বিবেচনায় নিয়ে বাংলাদেশের সাথে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক প্রতিষ্ঠা করার পথেই এগোবেন, এ প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ। thank you